আমরা গত পর্বে আসলে জীবজগৎ থেকে বিভিন্ন উদাহরণ দিচ্ছিলাম। আমরা উদাহরণ হিসেবে ঘাস ফড়িংয়ের উদাহরণ দিয়েছিলাম যে তার ডিমের একটা অংশ যদি আমরা বেঁধে রাখি তাহলে নিচ থেকে নিচের অংশ তার পূর্ণাঙ্গ দেহের গঠন সম্পূর্ণ করতে পারে, এবং এতে করে মানে আলটিমেটলি সে তার যে টার্গেট সে টার্গেটে সে পৌঁছে যায়, সে তার লক্ষ্যে উপনীত হয়ে যায়। যদিও তার যে কর্মপদ্ধতি সেখানে কিছু বাধার সৃষ্টি করা হয়েছিল। আমরা এসিটাবুলারিয়া নামক একটা উদ্ভিদ, এককোষ উদ্ভিদ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানেও আমরা দেখিয়েছি যে এই জীবটাকে আমরা যদি বিভিন্নভাবে কেটে ফেলি তাহলে এর বিভিন্ন অংশ বিভিন্নভাবে আবার বেড়ে ওঠে এবং দেখা যাচ্ছে যে সে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এরপরে আমরা প্রাণীর আচরণ নিয়ে দেখিয়েছিলাম। হাঁস, সে তার বাসা থেকে যদি কোনো ডিম বাইরে গড়িয়ে যায় তাহলে সে কিভাবে সেটা তার ঘরে নিয়ে আসে। তো এই যে আচরণগুলো প্রাণীর, আমরা যদি শুরু থেকে বলি যে আপনার এই ঘাস ফড়িং এর ডিম, তারপরে আপনার এসিটাবুলারিয়া কিংবা এই হাঁস, সব জিনিস কিন্তু আসলে অবচেতন ভাবে প্রাণী করে যায় এবং অবচেতন ভাবেই সে তার লক্ষ্যে উপনীত হয়। এছাড়া আমরা আর কি মাড ওয়াস্প বা মেঠো ভ্রমরের উদাহরণ দিয়েছিলাম যে তারা কিভাবে বাসা তৈরি করে, এবং আমরা দেখিয়েছিলাম তার বাসা যদি আমরা বিভিন্ন ভাবে ভেঙে দেই কিংবা বিভিন্ন রকমের হস্তক্ষেপ করি এবং সে এর বিপরীতে কিভাবে প্রতিক্রিয়া দেখায়, দেখেছিলাম যে সেও আসলে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলে। তো এই জিনিসগুলো প্রমাণ করে যে আসলে কোনো একটা জিনিস আছে যা হচ্ছে গিয়ে এই জীব জগৎকে আসলে এই কি বলা যায় একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে, একটা শেষ পরিণতির দিকে তাকে আকর্ষণ করে টেনে নেয়। তো এটাই হচ্ছে আপনার আমরা বলছি অ্যাট্রাক্টরস বা আকর্ষক। তো আকর্ষক হচ্ছে কি মনে করেন যে আপনার এই যে প্রাণীর আমরা আচরণ গুলো আমরা বললাম, প্রাণীর আচরণ, তারপরে আপনার নিম্ন বর্গের প্রাণীর আচরণ, উচ্চ বর্গের প্রাণীর আচরণ, এবং এই যে ডিম মরফোলজি, এই জিনিসগুলোকে আমরা আসলে যা দেখলাম যে এটা একটা লক্ষ্যে উপনীত হচ্ছে, এই জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানীরা যে মডেলগুলো বা দার্শনিকরা যে মডেলগুলো দিয়েছেন, এই মডেলগুলোতে আসলে একটা জিনিস কমন দেখা যায় যে সাধারণ যে সবাই ব্যবহার করেছে, সেটা হচ্ছে অ্যাট্রাক্টর বা আকর্ষণ। তো এই লক্ষ্যটাই হচ্ছে আসলে আকর্ষক। লক্ষ্য জীবকে আকর্ষণ করে এবং সেই শেষ পরিণতির দিকে তাকে টেনে নেয়। এই জিনিসটা আমরা যদি সহজে বুঝতে চাই তাহলে আমরা ছোটবেলায় রসায়ন বইয়ে যে জিনিসগুলো পড়েছিলাম যে একটা সিস্টেম এ বি সি, আমরা যদি এগুলো দেখি যে একদম বাম পাশে যে সিস্টেমটা আছে এ, এটা হচ্ছে আপনার আনস্টেবল সিস্টেম। বি এটা হচ্ছে স্টেবল সিস্টেম, এবং সি এটা হচ্ছে গিয়ে আপনার সেমি স্টেবল, এটা একটা অবস্থান থেকে আর একটা অবস্থানে যেতে পারবে এবং বিভিন্ন রকমের হস্তক্ষেপ করলে সেটা দ্বিতীয় তার অবস্থান নিচের দিকে অগ্রসর হবে। তো এই ছবিতে আসলে মানে মাধ্যাকর্ষণ শক্তির ব্যবহারের মাধ্যমে আসলে উপমা দেওয়া হয়েছে। আমরা কনরাড ওয়েডিংটনের যে কনরাড ওয়েডিংটনের যে ছবি, যে পদ্ধতি, সেটা নিয়ে আলোচনা করেছিলাম গত পর্বে। এবং ওয়েডিংটন যে কাজটা করেছিল, সে দেখাচ্ছিল যে প্রাণীর যে মরফোলজি, যে বিভিন্ন অঙ্গের গঠন ডেভেলপমেন্ট, এটাকে আমরা উপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়া একটা ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপের কোন দিকে কিভাবে গড়িয়ে যাবে সেটা দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে। তো এই যে নিচের দিকে গড়িয়ে পড়ে সে একটা বিভিন্ন কি বলা যায় রাস্তা দিয়ে গড়িয়ে পড়ে, ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে। এই রাস্তাগুলোকে আপনার ওয়েডিংটন নিজে বলেছিল কেরয়েড। কেরয়েড হচ্ছে গ্রিক শব্দ ক্রে এবং হোডোস থেকে আসা, ক্রেওডেস সম্ভব, সরি। তো ক্রেওডেস, এই ক্রে শব্দের অর্থ হচ্ছে গিয়ে অত্যাবশ্যক,
আর হোডস মানে রাস্তা, মানে অত্যাবশ্যক রাস্তা, এমন একটা রাস্তা যেটা ওই কোষ, ওই টিস্যু কিংবা ওই জীব গ্রহণ করতে বাধ্য, মানে এক হিসেবে বলা যায় আকর্ষক বা অ্যাট্রাক্টরস। এই ওয়েডিংটনের যে ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপটাকে আপনার ম্যাথমেটিক্যালি আপনার টোপোলজি ব্যবহার করে একটা ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করিয়েছিলেন একজন ফরাসি গণিতবিদ রেনে থম, এবং উনি একইভাবে এই অ্যাট্রাক্টরস বা আকর্ষকের ব্যবহার করেই সে অঙ্গের ডেভেলপমেন্ট, অর্গান ডেভেলপমেন্ট এবং প্রাণীর যে আচরণ, এই জিনিসগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। মানে বেসিকলি গণিতবিদ, জীববিজ্ঞানী এবং দার্শনিকরা আসলে এই জিনিসগুলোকে অ্যাট্রাক্টরস এর সাহায্যে ব্যাখ্যা করে বা বর্ণনা করে থাকে। আমরা গত পর্বে জীবের উদ্দেশ্যের বৈশিষ্ট্য বা একটা প্রাণীর যে গোল আছে, সে যে একটা শেষ পরিণতির দিকে অগ্রসর হয়, এই গোলের কিছু মেটাফিজিক্স নিয়ে আলোচনা করেছিলাম, যেটার উদ্দেশ্য বা বৈশিষ্ট্য কি, উদ্দেশ্যের বৈশিষ্ট্যগুলো কি। আমরা বলেছিলাম যে লক্ষ্য যতক্ষণ পর্যন্ত অর্জিত না হয় ততক্ষণ পর্যন্ত ক্রিয়া সেটা সক্রিয় থাকে। যখন লক্ষ্যে পৌঁছে যায় তখন ক্রিয়া দূরীভূত হয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। তারপরে হচ্ছে গিয়ে আপনার যদি ক্রিয়ার মধ্যে কিছু পরিবর্তন আসে, তাহলে স্বাভাবিকভাবে লক্ষ্য যেভাবে অর্জিত হতো সেইভাবে অর্জিত হবে না, কিন্তু ভিন্ন ভিন্ন রাস্তা থেকে একই লক্ষ্যে অর্জিত হওয়া যাবে। এবং আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যের কথা বলেছিলাম সেটা হচ্ছে যে এরকম লক্ষ্যে লক্ষ্য নির্দিষ্ট ক্রিয়া যেগুলো রয়েছে সেগুলো বাহ্যিক বিভিন্ন অবস্থার কারণে প্রভাবিত হবে, কিন্তু সেগুলো দ্বারা নির্দিষ্ট হবে না বা সেগুলো দ্বারা নির্ধারিত হবে না। তো আপনি যদি একটু ভালোভাবে চিন্তা করেন তাহলে দেখবেন যে এই আকর্ষক মানে বা লক্ষ্য বা উদ্দেশ্য, এটা হচ্ছে গিয়ে ক্রিয়াকে নির্দিষ্ট করে, এটা কার্যকে নির্দিষ্ট করে, কার্যকারণকে নির্ধারিত করে বা কার্যকারণকে তার দিকে টেনে নেয়, অনেকটা এরকম। মানে জীবের লক্ষ্য এবং উদ্দেশ্য এটা কিন্তু আমাদের প্রকৃতির অন্যান্য ঘটনার মতো না। প্রকৃতির সকল ঘটনা আমরা কার্যকারণ দিয়ে ব্যাখ্যা করতে পারি। যে একটা সামনে একটা বল আছে, এই বলটাকে যদি লাথি দেওয়া হয় কিংবা একটা ব্যাট দিয়ে আঘাত করা হয় তাহলে সেটা সামনের দিকে গড়িয়ে যাবে। তো আমি যদি দেখি যে একটা বল গড়িয়ে আসছে, স্বাভাবিকভাবেই আমি এটার কারণ খুঁজবো এবং কারণ হিসেবে আমি বলবো যে এটা হয়তো কোনো কিছু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। কার্যকারণের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা অতীত থেকে ভবিষ্যতের দিকে ক্রিয়া করে বা অতীত থেকে বর্তমানের দিকে ক্রিয়া করে। বলটিকে অতীতে আপনার ব্যাট দ্বারা আঘাত করা হয়েছিল বলেই বর্তমানে বা ভবিষ্যতে এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং অগ্রসর হবে। তো এটা হচ্ছে গিয়ে মনে করেন যে পদার্থবিজ্ঞানের এবং বিজ্ঞানের কার্যকারণের স্বাভাবিক নীতি। কিন্তু উদ্দেশ্য এমন একটা জিনিস যেটা আসলে এই স্বাভাবিক নীতির বিপরীত। কারণ উদ্দেশ্য এমন একটা জিনিস সেটা হচ্ছে ভবিষ্যতে অর্জিত হবে, লক্ষ্য ভবিষ্যতে অর্জিত হবে, কিন্তু এই ভবিষ্যতে অর্জিত হওয়ার জন্য আপনার যে কর্মপদ্ধতি, যে কাজ, যে ক্রিয়া, যে পথ, যে অত্যাবশ্যকীয় পথ বা যে আকর্ষণের দিকে বা যেভাবে জিনিসটা এটা সেই দিকে এই লক্ষ্য অর্জনের জন্য ক্রিয়ারত থাকে। তো বিষয়টা একটু ভালোভাবে চিন্তা করলে মনে হয় যে এই লক্ষ্য এই ক্রিয়াটাকে নির্দিষ্ট করছে, ক্রিয়া তার ভবিষ্যৎকে নির্দিষ্ট করছে না বা ক্রিয়া তার ফলাফলকে নির্দিষ্ট করছে না। কার্যকারণের ক্ষেত্রে ক্রিয়া তার ভবিষ্যৎ ফলাফলকে নির্দিষ্ট করে, নির্ধারিত করে, কিন্তু এই উদ্দেশ্যের বিষয়টা আসলে ভিন্ন। আপনি বলতে পারেন যে না, আসলে জীবজগতের উদ্দেশ্য আসলে সচেতন চিত্তে নেওয়া হয়, সচেতন মনে নেওয়া হয়, আর যার ফলশ্রুতিতে এই উদ্দেশ্যগুলো আসলে আগে থেকেই কি বলা যায় নির্ধারিত, ক্যাজুয়ালিটি বা কার্যকারণের মতোই অতীত থেকে ভবিষ্যতে থেকে কাজ করে। কিন্তু আমরা অতীতে যে উদাহরণগুলো দিয়ে এসেছি সেগুলোর অনেকগুলোই আসলে অবচেতন ভাবে নেওয়া। মানে
জীবিত বস্তু সেটা অবচেতন ভাবে সম্পাদন করে থাকে। কাজে এখানে আসলে সেই যুক্তিটা খাটছে না। তো দ্বিতীয়ত মনে করেন যে মানে বেসিকলি এখানে আমরা বুঝতেই পারছি যে আসলে এটা ভবিষ্যৎ থেকে অতীতের দিকে কাজ করছে। তো যেহেতু স্বাভাবিকভাবে আমরা বস্তু জগতে যে কাজগুলো দেখি, যে ঘটনাগুলো দেখি, এগুলো অতীত থেকে ভবিষ্যতের দিকে কাজ করে, কিন্তু এখানে আমরা বিপরীত কিছু দেখতে পাচ্ছি। কাজেই আমরা বলতে পারি যে এটা এখানে আসলে ফিজিক্যাল কজ কাজ করছে না, বা পার্থিব কোনো কারণ কাজ করছে না, বরং এখানে মেন্টাল কজেশন হচ্ছে, বা মানসিক কার্যকারণ বা মনস্তাত্ত্বিক কার্যকারণ উপস্থিত রয়েছে। তো মনস্তাত্ত্বিক কার্যকারণ হচ্ছে গিয়ে সময়ের বিপরীত দিকে কাজ করে এবং বিভিন্ন সম্ভাবনার থেকে যে কোনো একটা নির্দিষ্ট ভবিষ্যতের দিকে সে তাকে আর কি কার্যকরণকে বা কাজকে ক্রিয়াকে ওই দিকে টেনে নেয়। বিষয়টা এমন যেন কোনো শক্তি, এই শক্তিটা ভবিষ্যৎ থেকে অতীতের দিকে কাজ করছে এবং আমাদের যে বস্তু জগৎ, ফিজিক্যাল পর্যবেক্ষণযোগ্য বা দেখার যে জগৎটা আছে, এখানে সে একটা প্রভাব বিস্তার করছে বা প্রভাব সৃষ্টি করছে। তো যেহেতু আমরা ফিজিক্যাল কজেশন দ্বারা বা বস্তুর কার্যকারণ দ্বারা এই ঘটনাগুলোকে, উদ্দেশ্যের ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে পারছি না, কাজে আমাদের কাছে আর একমাত্র রাস্তা থাকে এটাই, যেটা আসলে মেন্টাল কজেশন। তাহলে আমরা জিনিসটা ব্যাখ্যা করতে পারি, কারণ বস্তু জগতে বা পদার্থের কজেশন যেগুলো হয় সেগুলো অতীত থেকে ভবিষ্যতের দিকে কাজ করে। এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে ভাই, মেন্টাল পজিশন যে ভবিষ্যৎ থেকে অতীতের দিকে কাজ করে তার কোনো প্রমাণ আছে কিনা, সেটা আমরা পরে দেখব। এখন মেন্টাল পজিশন কে আমরা দুই রকমের হতে পারে। এখানে যেহেতু আমরা অতীতের উদাহরণগুলো দিয়েছি, অবচেতন চিত্তে যেগুলো নেওয়া সেগুলো, তো আমি বলবো এটা নফস থেকে আসে, এটা রূহ থেকে আসে না, এটা আমার ধারণা। তো পদার্থের আর কি, যে কোনো পদার্থেরও আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে পদার্থের একটা নিজস্ব চেতনা শক্তি রয়েছে। এটা আমাদের ইসলামে পদার্থ জীবের অধিবিদ্যা সম্পর্কে আমাদের কথা রিভাইস চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে। আপনারা যারা আগ্রহী এই ব্যাপারে জানতে চান আমরা কি আলোচনা করেছিলাম, আপনারা ভিডিওটা আরেকবার দেখে আসতে পারেন। তো এতক্ষণ আমরা বললাম একটা প্রথম মানে একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হতে পারে তাকদীরের কারণে, যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুরই নির্দিষ্ট তাকদীর রয়েছে এবং প্রত্যেকটা বস্তুই আসলে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে বা নির্দিষ্ট একটা তাকদীরের দিকে অগ্রসর হয়, এগিয়ে যায়। এবং হতে পারে এই তাকদীরের কারণে এই ঘটনাগুলো, আমরা অতীতে যে উদাহরণগুলো দিয়েছি, সেই ঘটনাগুলো আসলে সেই দিকে পর্যবসিত হয় বা সেই লক্ষ্যে পর্যবসিত হয়। এই দুইটা যে কোনো একটা কারণ হতে পারে। এখন তাকদীর এই জিনিসটা কিন্তু অনেক আগে থেকেই আসলে নির্দিষ্ট, এবং এই তাকদীরের দিকে যে কোনো জিনিস পর্যবসিত হতে বাধ্য। তো এই হচ্ছে গিয়ে দ্বিতীয় আর একটা ব্যাখ্যা হতে পারে। প্রকৃত কারণ আল্লাহ তাআলাই ভালো জানেন। আর মানুষ যদি আরো গবেষণা চালিয়ে যেতে পারে এবং ভবিষ্যতের বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে হয়তো আমরা আরো কিছু বিষয়ে পরিষ্কার হতে পারবো।